Hey students, Assalamu alaikum. Welcome to my third class of friction. লাস্ট ক্লাসে হচ্ছে তোমাদেরকে আমি স্থির ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণের যে ম্যাথমেটিক্যাল মডেল আর যে ম্যাথমেটিক্যাল যে থিওরি সেটা আমি বুঝাইছিলাম। এখানে তোমাকে স্থির ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বলের সাথে তাদের স্থির ঘর্ষণ গুণাঙ্ক এবং গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, তারপর লম্ব প্রতিক্রিয়া বল তলের, তারপর হচ্ছে স্থির ঘর্ষণ কোণ বা গতি ঘর্ষণ কোণ, এইসব যেসব ডিপ যে ফ্যাক্টরসগুলো আছে ঘর্ষণ বলে তোমাদেরকে বুঝাইছিলাম। আজকে ওই স্থির ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বলকে নিয়ে আমি তোমাকে 4-5টা ম্যাথমেটিক্যাল মডেল দেখাবো, যেসব মডেলকে বেসিস করে তোমার পরীক্ষা হলে বিভিন্ন টাইপের ম্যাথস আসে। তো আসলে স্টার্ট করি কথা না বলে। বল সম্বন্ধে যথেষ্ট আইডিয়া হয়েছে আমার দুটা ক্লাসের পর, যদি তোমরা দেখে থাকো। এবং অবশ্যই তোমরা কিন্তু এই দুটি ক্লাস করার পরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওতে কমেন্ট করে হচ্ছে জানাবে যে তোমাদের কোনো প্রবলেম আছে কি না। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের কনফিউশনগুলোকে দূর করার। ওকে, আসো আমরা ফার্স্ট মডেলটা দেখি। যে সাপোজ তোমাকে এরকম বললো যে সাপোজ তোমার কাছে কোনটা বস্তু আছে, ওই বস্তুটা একটা হেলানো তলের উপর আছে। কিসের উপর আছে? একটা হেলানো তল, যেখানে হেলানো তলটি ভূমির সমান্তরাল তলের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবং তোমাকে বলে দিল এই যে তোমার তলটা আছে, এই তলটার হচ্ছে মিউকে হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তোমার সাপোজ কোশ্চেন প্রোভাইড করা আছে এবং বস্তুটার ভর প্রোভাইড করা আছে, এবং তোমাকে প্রোভাইড করা আছে যে তোমার হেলানো তলটার সাথে ভূমি সমান্তরাল তলের মধ্যবর্তী কোণ কত। এবং এগুলো সম্পর্কিত হচ্ছে প্রতিক্রিয়া বল বা তোমার ঘর্ষণ বলের যে মান কীভাবে আমি প্রতিক্রিয়া বল থেকে ডিডিউস করি, ওইসব জিনিসগুলো সাপোজ তোমাদের লাস্ট ক্লাসে আইডিয়া হয়েছে। সো আমি ওইখানে ওই জিনিসগুলোতে ব্যাক করবো না, আমি আজকে স্ট্রেট ফর ম্যাথমেটিক্যাল মডেলের মধ্যে চলে যাচ্ছি। তো তোমাকে এখানে কী বের করতে বললো? সাপোজ তোমাকে এখানে বের করতে বললো যে এখানে বস্তুটা নিচের দিকে কত ত্বরণে পড়বে, তোমার সাপোজ তোমাকে এটা জিজ্ঞেস করলো। আচ্ছা, সো আমি তোমাকে লাস্ট ক্লাসে বুঝেছি এখানে একটা বস্তু ত্বরণগ্রস্ত হচ্ছে মানে কি, যে এই বস্তুটার উপর এক্সটার্নাল ফোর্সের যে ভ্যালু সেটা তোমার ফ্রিকশন ফোর্সের থেকে বেশি। দ্যাট মিনস নিট ফোর্সটা হচ্ছে এক্সটার্নাল ফোর্সের দিকে কাজ করবে, এবং দ্যাটস ওয়াই এক্সটার্নাল ফোর্সের ডাইরেকশনে আমার অবজেক্টটা অ্যাক্সিলারেটেড হবে। দ্যাট মিনস আমার অবজেক্টটা একটা স্পেসিফিক পরিমাণ সে ত্বরণ অর্জন করবে। তো এখানে তোমাকে জিজ্ঞেস করছে যে এই হেলানো তলে থিটা অ্যাঙ্গেলে তোমার ইনক্লাইন্ড অবস্থায় তোমার এখানে বস্তুটা কতটুকু ত্বরণ প্রাপ্ত হবে। দ্যাট মিনস ত্বরণ প্রাপ্ত হবে এটা বলে দেওয়া মানে হচ্ছে যে আমার এই অবজেক্টের উপর এক্সটার্নাল ফোর্স তোমার এই অবজেক্টের উপর যে ফ্রিকশন ফোর্স আছে, মানে কাইনেটিক ফ্রিকশন ফোর্স আছে, তার থেকে কিন্তু বেশি। তো এখানে তোমার এক্সটার্নাল ফোর্স কি লাস্ট ক্লাসে আমি তোমাকে কিন্তু দেখাইছি যে এই ধরে নিই যে এই অবজেক্টের যে ওয়েট সেটা হচ্ছে এমজি। তো এখানে আমি তোমাকে দেখাইছিলাম যে আমাদের এই ওয়েট এমজিটা আমার এই তলের যে সাথে যে লম্বের যে ডাইরেকশন, মানে নিম্নগামী যে লম্ব, সেটার সাথে আমার এই অবজেক্টটা হচ্ছে থিটা কোণ উৎপন্ন করছে। থিটা কোণ উৎপন্ন করার কারণে আমি এই এমজি, আমার যে অবজেক্টের টোটাল ওজনটা আছে, সেটাকে আমি দুইটা উপাংশে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে এমজি কস থিটা, যেটা হচ্ছে ওই ওজনের ওই পরিমাণ উপাংশ যেটা হচ্ছে আমার তলের উপর লম্বভাবে কাজ করতেছে নিচের দিকে। দ্যাট মিনস তাহলে এটা যে লব্ধ প্রতিক্রিয়া বল বা লম্ব প্রতিক্রিয়া বল হবে সেটা হচ্ছে এক্স্যাক্টলি এমজি কস থিটার সমান। এটা আমি তোমাকে লাস্ট ক্লাসে ক্লিয়ার করেছিলাম। এবং এই এমজি যেটা উলম্ব উপাংশ, দ্যাট মিনস যেটা কাজ করবে হচ্ছে তোমার তল বরাবর নিচের দিকে, যেটা ভ্যালু হচ্ছে এমজি সাইন থিটা। এখানে এমজি সাইন থিটাই হচ্ছে তোমার বেসিক্যালি এফ এক্সটার্নাল ফোর্স হিসেবে কাজ করবে। কারণ একটা অবজেক্ট যখন হেলানো তল বরাবর নিচের দিকে পড়ে, তার বেসিক্যালি নিচের দিকে পড়ার টেন্ডেন্সিটা ক্রিয়েট হচ্ছে এমজি সাইন থিটা থেকে। এই কারণে কিন্তু আমি এমজি সাইন থিটাকে আমি ওয়ার্কিং ফোর্স বা এক্সটার্নাল ফোর্স হিসেবে এখানে অ্যাপয়েন্ট করলাম। তো যেহেতু তোমাকে এখানে বলছে এখানে অবজেক্টটা অ্যাক্সিলারেটেড হচ্ছে, তাই তোমাকে এখানে বুঝতে হবে যে তোমার এখানে এফ এক্সটার্নাল ফোর্স বা ওয়ার্কিং ফোর্স যেটা এমজি সাইন থিটা, এইটা আমার এই অবজেক্টের উপর যে ফ্রিকশন ফোর্স আছে, দ্যাট মিনস কাইনেটিক ফ্রিকশন ফোর্স আছে, তার থেকে কিন্তু বেশি। তো দ্যাট মিনস আমি এখানে এখন কিন্তু ইজিলি বলতে পারি যেখানে কাইনেটিক ফ্রিকশন ফোর্স কত। যেহেতু আমি তোমাকে লাস্ট ক্লাসে দেখিয়েছি যে কাইনেটিক ফ্রিকশন ফোর্স ইকুয়ালস টু হচ্ছে তোমাকে যে তলটা দেওয়া আছে ওই তলের ঘর্ষণ গুণাঙ্ক, দ্যাট মিনস মিউকে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর হচ্ছে ওই তলের লম্ব প্রতিক্রিয়া। সো এখানে তুমি বুঝতেই পারছো যে তলের লম্ব প্রতিক্রিয়াটা হচ্ছে এমজি কস থিটার সমান। সো তুমি এফকে ইকুয়ালস টু বলতে পারো মিউকে ইন্টু আর। সো আরটা হচ্ছে এখানে এমজি কস থিটার সমান। সো এখানে তুমি বলতে পারো যে তোমার এইখানে এই অবজেক্টের উপর ঘর্ষণ বল এফকে ইকুয়ালস টু হচ্ছে মিউকে এমজি কস থিটা। সো অ্যাজ এ ইজ গ্রেটার দেন 0, দ্যাট মিনস তুমি ধরে নিচ্ছ এটা এর মান 0 থেকে বেশি, দ্যাট মিনস আমার অবজেক্টটা অ্যাক্সিলারেটেড হচ্ছে, তাহলে তুমি সার্টেনলি বলতে পারো এফ এক্সটার্নাল যে ফোর্সের ভ্যালু সেটা কিন্তু এফকে থেকে বেশি। সো তাহলে তোমার এফ নিট অবশ্যই কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এফ নিট, সো এফ নিট ইকুয়ালস টু তুমি কি বলতে পারো, যেহেতু এক্সটার্নাল ফোর্সটা তোমার ফ্রিকশন ফোর্স থেকে বেশি, সো এফ নিট ইকুয়ালস টু তুমি বলতে পারো এফ ই এক্স মাইনাস হচ্ছে এফ কে।
যেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। সো এখানে এফ নেট ইকুয়ালস টু তুমি বলতে পারো আমার যে অবজেক্টটা আছে, যে অবজেক্টটা হচ্ছে নিচের দিকে পড়তেছে বা তল বরাবর নিচের দিকে পড়তেছে এমজি সাইন থিটা ডাইরেকশনে, ওইটার মাস ইন্টু ওই স্পেসিফিক ডাইরেকশনে আমার অবজেক্টটা অ্যাক্সিলারেশন, দ্যাট মিনস ত্বরণ। আর এফ এক্সটার্নালটা বেসিক্যালি এখানে ওয়ার্কিং ফোর্স, যেটা হচ্ছে আমার ওজনের উলম্ব উপাংশ, যেটা হচ্ছে এমজি সাইন থিটা, মাইনাস এফ কেটা তুমি দেখে আসছো, যেটা হচ্ছে মিউ কে এমজি কস থিটা। সো এখান থেকে আমি বোথ সাইড থেকে কিন্তু এম এর যে টার্মসটা, দ্যাট মিনস আমার বস্তুর যে ভয়ের যে টার্মসটা, সেটাকে কিন্তু বাদ দিয়ে দিতে পারি। সো আমি এখানে কিন্তু আরামসে বলতে পারি যে আমার অবজেক্টটা এখানে নিচের দিকে যে তল বরাবর যে অ্যাক্সিলারেশন পড়তেছে, সেটা বেসিক্যালি এখান থেকে দুইটা টার্মের মধ্যে জি আছে। সো তুমি যদি জি কমন নিয়ে ফেলো, সাইন থিটা মাইনাস হচ্ছে মিউকে কি থিটা বলতো, কস থিটা। সো যখন কোনো একটা অবজেক্ট এরকম একটা হ্যানোতল বরাবর নিচের দিকে পড়বে, ওই হ্যানোতল বরাবর অবজেক্টটা যেই তল নিচের দিকে পড়বে, ওইটা ভ্যালু বের করার জন্য তুমি এখানে কি বের করবা, জি ইন্টু সাইন থিটা মাইনাস হচ্ছে মিউকে কস থিটা। বাট একটা মজা হিসেবে তোমাকে বলি, এটা কিন্তু একটা স্পেসিফিক অ্যাঙ্গেলের পরে হবে। কীভাবে বুঝলা? যে আমি তোমাকে কিন্তু লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে তোমার এফ এক্সটার্নাল ফোর্সটা যখন তোমার সীমান্তিক যে ঘর্ষণ বল, দ্যাট মিনস তোমার এফ এক্সটার্নাল ফোর্সটা যখন তোমার সীমান্তিক ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মানকে ক্রস করবে, তখন কিন্তু আমার এখানে অবজেক্টটা গতিশীল হবে, বা যখন ইজ ইকুয়ালস টু হবে, তখন আমার অবজেক্টটা তোমার হচ্ছে মুভমেন্ট করার একটা টেন্ডেন্সি তার মধ্যে ক্রিয়েট হবে। এর আগে দ্যাট মিনস এই যে কাহিনীটা তুমি দেখতেছো অ্যাক্সিলারেটেড হওয়ার যে কাহিনীটা, এটা কিন্তু এই লিমিটের পরে। দ্যাট মিনস এই লিমিটে কিন্তু আর তোমার স্থির ঘর্ষণ বল কাজ করতেছে না, কাজ করতেছে হচ্ছে গতীয় ঘর্ষণ বল। এবং আমরা অলওয়েজ জানি যে গতীয় ঘর্ষণ বল কিন্তু এক্সটার্নাল ফোর্স থেকে অলওয়েজ কম হবে, কারণ এই শর্তে কিন্তু আমরা আসছি। কারণ এফ এক্সটার্নাল ফোর্স যখন এফ এস ম্যাক্সকে ক্রস করে, তখনই কিন্তু অবজেক্টটা তোমার হচ্ছে মুভ করার টেন্ডেন্সি ক্রিয়েট হয়। তো এফ এস ম্যাক্স থেকে তো এফ কেটা অটোমেটিকলি ছোটো, যেটা আমি তোমাকে অলরেডি ফার্স্ট থিওরিতে বুঝে আসছি। সো যেহেতু এফ ই এক্সটা এফ এস ম্যাক্স থেকে তোমার বড়, তাহলে এফ ই এক্স তো ডেফিনেটলি এফ কে থেকে বড় হবেই যখন আমার অবজেক্টটা গতিশীল হবে। সো আশা করি বুঝতে পারছো। তো এটাই হচ্ছে তোমার থিওরি। সো আমি এখানে একটা কাজ করতে পারি, এর সাথে ডি লিখতে পারি। এ ডি দিয়ে বুঝাচ্ছি তোমার ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন। দ্যাট মিনস আমার এই অবজেক্টটা যখন নিচের দিকে তোমার হচ্ছে অ্যাক্সিলারেটেড হবে, সো নিচের দিকে অ্যাক্সিলারেটেড হওয়ার সময় ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন এর ফর্মুলাটা হচ্ছে জি ইন্টু সাইন থিটা মাইনাস হচ্ছে মিউকে কস থিটা। বাট এখানে একটা মজা জিনিস হচ্ছে, সাপোজ আমি তোকে একটা গ্লিচ দেখাই এই থিওরিটার মধ্যে, যে সাপোজ তোমাকে থিটা একটা ভ্যালু দিল 15 ডিগ্রি, 15 ডিগ্রি দিয়ে তুমি ধরে তুমি ম্যাথ করে দেখলে যে তোমার অ্যান্সার মাইনাস আসছে, নেগেটিভ অ্যাক্সিলারেশন হচ্ছে। এটার মিনিং কি? এটার মিনিং কি আমার অবজেক্টটা আসলে উপর দিকে উঠতেছে? দ্যাট মিনস ফ্রিকশন আমার অবজেক্টটাকে টেনে উপর দিকে উঠেছে, বা ওটা কিরকম? না, অবশ্যই না। এটার মিনিং হচ্ছে যে তোমার অ্যাক্সিলারেশনটা নেগেটিভ আসার মিনিং হচ্ছে যে ওই অ্যাঙ্গেলে আসলে ওই অবজেক্টটা নিচের দিকে পড়ারই কথা না। ওই অ্যাঙ্গেলে তোমার এফ এক্সটার্নাল ফোর্সটা সাফিসিয়েন্ট না, যেটা তোমার স্থিতি ঘর্ষণ বলের মানকে বা স্থিতি ঘর্ষণ বলের মানকে এখন সে ওভারটেক করে নাই। দ্যাটস ওয়াই তুমি যখন হচ্ছে গতিশীলতার শর্ত দিয়ে তুমি যখন অ্যাক্সিলারেশন থেকে তুমি যখন অ্যাক্সিলারেশন ভ্যালু বের করবা, ওইরকম অ্যাঙ্গেলের কেসে তখন তোমার মাইনাস ভ্যালু আসবে, যেটা আসবে কমপ্লিটলি অযৌক্তিক। অযৌক্তিক বলতে বোঝাচ্ছি যে সাপোজ তুমি যদি এখানে 15 সাপোজ চিন্তা করো যে এফ ই এক্স ইজ গ্রেটার দেন মিউ এস ম্যাক্স। লাস্টে তোমাকে দেখাইছিলাম যে থিটা এস নামে একটা অ্যাঙ্গেল আছে, যেটা হচ্ছে ট্যান ইনভার্স মিউ এস ম্যাক্স। এই থিটাসটা হচ্ছে ওই অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল থেকে বেশি অ্যাঙ্গেল তুমি যখন হেলানো তলটাকে উঠাবা, তখনই কিন্তু আমার অবজেক্টটা তোমার গতিশীল হবে বা গতিশীল হওয়ার টেন্ডেন্সি তার মধ্যে ক্রিয়েট হবে। তো তুমি যদি এই স্পেসিফিক এই অ্যাঙ্গেল থেকে যদি কম অ্যাঙ্গেল এই গতিশীলতার শর্তের যে অ্যাক্সিলারেশন যে ফর্মুলা তোমাকে দেখালাম এটার মধ্যে বসাও, তখন কিন্তু এখানে তোমার নেগেটিভ অ্যান্সার দিবে। এখন নেগেটিভ অ্যান্সার মানে এটা মনে করো না যে আমার অবজেক্ট এখানে উপর দিকে উঠতেছে, কারণ আমি এখানে অ্যাক্সিলারেশনটাকে নিচের দিকে পজিটিভ ধরে করছি। সো আমার এখানে অ্যাজ এ ডাইরেকশন অ্যাক্সিলারেশন নিচের দিকে কিন্তু পজিটিভ। সো দ্যাট মিনস মাইনাস অ্যান্সার আসা মানে আমার এই অবজেক্টটা নিচের দিকে অ্যাক্সিলারেটর হওয়া থেকে উপর দিকে অ্যাক্সিলারেটর হচ্ছে। দ্যাট মিনস এটা বোঝাতে চাচ্ছে যে আমার ফ্রিকশন ফোর্স এফ কেটা তোমার এক্সটার্নাল ফোর্স থেকে বেশি। সো বেসিক্যালি হুইচ ইজ নট লজিক্যাল ফর দিস টার্ম। এটার মিনিং হচ্ছে তখন সাপোজ মনে থিটাসটা মনে সাপোজ 30 ডিগ্রি, এখন যদি 15 ডিগ্রি ধরে এখানে ম্যাথ করো, তাহলে কিন্তু তোমার এখানে এর ভ্যালুটা নেগেটিভ আসবে, হুইচ ইজ বেসিক্যালি ইম্পসিবল। এটার মিনিং হচ্ছে আসলে 15 ডিগ্রিতে আমার অবজেক্টটা মুভমেন্টই করবে না, অবজেক্টটা স্টিল থাকবে। স্টিল থাকবে মানে হচ্ছে তখন আমার এক্সটার্নাল ফোর্সটা সাফিসিয়েন্ট হয় নাই, আমি তো আবারও বলছি সাফিসিয়েন্ট হয় নাই যে সে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানকে ক্রস করবে, হয়তোবা সে এর আগের স্টেজে আছে। দ্যাট মিনস তোমার এফ এক্সটার্নালটা এখনো অতটুকু হয় নাই যে সেই সীমান্তিক স্থিতি ঘর্ষণ বলের কাছাকাছিও গেছে, হয়তোবা এর আগের স্টেজে আছে। যে তাহলে তো তুমি জানোই যে এফ এক্সটার্নাল ফোর্স যদি তোমার এফ এস ম্যাক্স থেকে কম হয়, সেই কেসে এফ এক্সটার্নাল ফোর্সটা ইজ ইকুয়ালস টু তোমার কি বলতো নর্মাল যে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। দ্যাট মিনস ওই অবস্থায় কিন্তু অবজেক্টটা মুভই করবে না, ঠিক আছে। সো এটাই হচ্ছে এই থিওরি একটা গ্লিচ, যেটা তোমার কাছে মানে একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে। সো আশা করি
বুঝতে পারছো? যে কোনো প্রবলেম হয় অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, এবার আসো আমার স্পেসিফিক সেম অবজেক্টারই যদি আমার উপরের দিকে কোনো অ্যাক্সিলারেশন থাকতে হয়, এখানে একটা খুব মজার জিনিস আছে, তুমি এটা বুঝবা যে দেখো এখানে আমি তোমাকে দুই ধরনের সিস্টেমের কথা বলবো। একটা হচ্ছে তোমার হচ্ছে ফ্রি সিস্টেম, আরেকটা হচ্ছে বাউন্ড সিস্টেম। এই ফ্রি সিস্টেম বাউন্ড সিস্টেমটা বেসিক্যালি আমি আমার নিজের ভাষ্যমতে বললাম। ব্যাপারটা আরেকভাবে তুমি বলতে পারো, একটা হচ্ছে ফ্রি সিস্টেম, একটা হচ্ছে ফোর্স সিস্টেম। এর আগের যে সিস্টেমটা তুমি দেখছো যেখানে তোমার অবজেক্টটা নিচের দিকে অ্যাক্সিলারেশনে পড়তেছিল, এই অ্যাক্সিলারেশনে এমজি সাইন থিটা ডাইরেকশনে, ওইটা একটা ফ্রি সিস্টেম। কেন? কারণ ওইখানে নেচার নিজের থেকে একটা ফোর্স ক্রিয়েট করে আমার অবজেক্টটাকে কিন্তু নিচে নামাচ্ছে। ওই এমজি সাইন থিটার সাথে কিন্তু আমরা নিজেরা বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স ক্রিয়েট করিনি। আমরা এক্সটার্নাল ফোর্স বলতে ওই এমজি যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট ছিল আমরা কিন্তু ওইটাকেই ধরছি। এখানে কিন্তু বাইরে থেকে কোনো একটা মানে এজেন্ট এসে কিন্তু কোনো ফোর্স অ্যাপ্লাই করে নেই। দ্যাটস ওয়াই ওই জিনিসটা তোমার হচ্ছে ন্যাচারালের আন্ডারে হয়েছে। দ্যাটস ওয়াই আমার আগের যে সিস্টেমে যেখানে আমার অবজেক্টটা ইনক্লাইন্ড হয়ে নিচের দিকে পড়তেছিল নর্মালি, ওইটা কিন্তু তোমার হচ্ছে ফ্রি সিস্টেম। দ্যাট মিনস ন্যাচারালি এটা করতেছে, তোমার এটা করা লাগতেছে না। এটা কারণ হচ্ছে যে অলওয়েজ মনে রাখবা যে ফ্রি সিস্টেমে কেন সব কিছু ন্যাচারাল আন্ডারে থাকে বা কেন জিনিসটা নর্মালি তার ন্যাচারাল আন্ডারেই থাকে। এটা কারণটা হচ্ছে যে ন্যাচারের টেন্ডেন্সি হচ্ছে যাতে প্রত্যেকটা অবজেক্টের পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হয়। সো যদি কোনো একটা সিস্টেমে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হওয়ার চান্স থাকে, সেইখানে এক্সটার্নাল কোনো এজেন্টের প্রয়োজন হয় না। নেচার নিজে থেকেই ওইখানে ওয়ার্ক করে নেয় যাতে আমার ওই সিস্টেমের তোমার পোটেনশিয়াল এনার্জিটা ডিক্রিজ হয়। মানে এটা বুঝাতে চাচ্ছি যে সাপোজ এই যে তোমার মার্কারটা, এই মার্কারটাকে যখন আমি ধরে রাখবো তখন কিন্তু মার্কারটা এই জায়গায় থাকবে। বাট আমি যদি ধরে না রাখি, নেচার যখন এটার উপর দায়িত্ব নিবে তখন কিন্তু নেচার নিজেই এটাকে কিন্তু নিচের দিকে ফালানোর দায়িত্ব নিবে। কারণ তোমার নেচারের এখানে আমার অবজেক্টের উপর তোমার যেটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কাজ করতেছে সেটা কিন্তু ন্যাচারাল নিচের দিকে। তো তুমি যে অবজেক্টটাকে ধরে না রাখো তখন কিন্তু ব্যাপারটা এরকম না যে অবজেক্টটা ওইখানে নিজে বসে থাকবে। কারণ তুমি তো জানোই যে একটা অবজেক্টকে একটা স্পেসিফিক হাইটে ধরে রাখতে তার মধ্যে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জি ওইখানে গেদার করতে হয়। আমি ধরে রাখছি মানে কি, যে আমি অবজেক্টটার মধ্যে সেই অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জি দিছে বলি আমার এই পেনটা বা এই মার্কারটা এই স্পেসিফিক আমার গ্রাউন্ড থেকে এই হাইটে আছে। বাট আমি যদি একে ধরে না রাখি ও কিন্তু কখনো এখানে থাকবে না। দ্যাট মিনস ও যে এখানে একটা স্পেসিফিক হাইটে আছে ওর কিন্তু এখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। বাট তুমি যদি ছেড়ে দাও তখন নেচার কি করবে, অ্যাজ এ ফ্রি সিস্টেম বা অ্যাজ এ হচ্ছে তোমার কি বলবো সেলফ কন্ট্রোল সিস্টেমের মতো সে অবজেক্টটা তার নিজের টেন্ডেন্সি থেকে নিচের দিকে পড়বে। কারণ যত নিচের দিকে পড়বে আমার অবজেক্টটা হাইট তত কমবে, আর যত হাইট কমবে আমার অবজেক্টটা পোটেনশিয়াল এনার্জি কিন্তু তত ডিক্রিজ হবে। দ্যাট মিনস ফ্রি সিস্টেমের কেসে আমার একটা অবজেক্ট অলওয়েজ ট্রাই করে যে তার পোটেনশিয়াল এনার্জিটা ডিক্রিজ হোক। সো এটা বলতে আমি তোমাকে বোঝাচ্ছি হচ্ছে তোমার হচ্ছে ফ্রি সিস্টেম। ফোর্স সিস্টেম হচ্ছে যে আমি এই পেনটাকে যদি ধরে রাখি, এই পেনটা কিন্তু কখনো সেদে কিন্তু উপরের দিকে যাবে না, হুইচ ইজ অ্যাগেনস্ট নেচার। অ্যাগেনস্ট নেচার বলতে বোঝাচ্ছি যে আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কাজ করতেছে হচ্ছে নিচে। আমি যদি একে না ধরে রাখি তাকে সে নিজে থেকেই তোমার হচ্ছে নিচের দিকে পড়তে থাকবে। বাট আমি যদি তাকে না ধরি তাকে কিন্তু আমি নিজে থেকে উপরে উঠাতে পারবো না, মানে সে কিন্তু নিজে উপরে উঠবে না, আমাকে কিন্তু উপরে উঠাতে হবে। সো এই যে সিস্টেমটা আমি অবজেক্টটাকে উপর থেকে উঠাচ্ছি, দ্যাট মিনস আমি অবজেক্টটা পোটেনশিয়াল এনার্জিকে রাইজ করাচ্ছি, এটা কিন্তু একটা ফোর্স সিস্টেম। ফোর্স সিস্টেম বলতে যেখানে এজেন্টের তোমার হচ্ছে প্রেজেন্স থাকবে, যেমন আমি হচ্ছে এখানে এজেন্ট, আমি অবজেক্টটাকে এখানে উঠাচ্ছি, যত হাইট বাড়তেছে আমার অবজেক্টের পোটেনশিয়াল এনার্জি তত কী হচ্ছে বলতে ইনক্রিজ হচ্ছে। সো তোমার যেখানে তোমার ফোর্স সিস্টেম হবে সেখানে এজেন্টের ইনভলভমেন্ট থাকবে এবং এজেন্ট কিন্তু এখানে ন্যাচারের অ্যাগেনস্টে বা এনভায়রনমেন্টের অ্যাগেনস্টে একটা ওয়ার্ক ডান হবে। যে ওয়ার্ক ডানটা বেসিক্যালি আমি সাপোজ পেনটাকে এখানে ধরছি, এই হাইট থেকে আমি একটু হায়ার হাইটে নিলাম, তো এই হাইট থেকে হায়ার হাইটে নিতে যতটুকু পোটেনশিয়াল এনার্জি এখানে ইনক্রিজ হয়েছে ওই পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজটাই কিন্তু এখানে এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান, যে যতটুকু ওয়ার্ক ডান এজেন্টের করতে হয়েছে অ্যাগেনস্ট এনভায়রনমেন্ট অর অ্যাগেনস্ট নেচার। ওকে, সো ফোর্স সিস্টেম বলতে বোঝাচ্ছে যে আমি এখানে কিন্তু একটা আমার নিজে থেকে একটা ফোর্স ক্রিয়েট করে এটা আমার অবজেক্টটার যে ওয়েটের থেকে বেশি অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে আমার অবজেক্টটাকে কিন্তু উঠানো লাগতেছে। আমি যদি এনাফ ফোর্স না দিতাম, আমার এই পেনটার যতটুকু ওজন তার থেকে যদি বেশি ফোর্স না দিতাম তাহলে কিন্তু আমি কখনো এটাকে উঠাতে পারতাম না। এখন কিন্তু চাইলেই আমি এখানে একটা 70 কেজি ওজনের একটা অবজেক্টকে কিন্তু আমি এক হাতে উঠাতে পারবো না, কারণ আমার মধ্যে সেই অ্যামাউন্ট অফ তোমার হচ্ছে স্ট্রেংথ নেই যেখানে আমি অবজেক্টের ওয়েটটাকে হ্যান্ডেল করে তার থেকে বেশি অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে অবজেক্টটাকে উপর দিয়ে উঠাবো।
তো আশা করি বুঝতে পারছো। তো এখানে আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি, এখানে এত কিছু বোঝানোর হচ্ছে যে আমি এখানে অবজেক্টটাকে উপরের দিকে উঠাতে চাচ্ছি, বাট উপরের দিকে কিন্তু সে কখনো সেদে সেদে উঠবে না, তাকে কিন্তু বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স তাকে কি করতে হবে বলতো, অ্যাপ্লাই করতে হবে। তো এখানে একটা ভেজাল আছে যে এখানে এফ এক্সটার্নাল ফোর্স যে অ্যাপ্লাই করতেছো, দ্যাট মিনস আমি এখানে বলতে চাচ্ছি যে আমার এখানে অবজেক্টটা যদি অ্যাক্সিলারেটেড হয় তাহলে আমার উপরের দিকে অ্যাক্সিলারেটেড হবে, দ্যাট মিনস আমার এখানে এক্সটার্নাল ফোর্সটা বেশি থাকবে, আর এই এক্সটার্নাল ফোর্সের অ্যাগেনস্টে ফ্রিকশন ফোর্স বা আদার কোনো তোমার যে বাধাদানকারী বল যদি থাকে, ওই দুইটার সামেশন থেকে আমার এক্সটার্নাল ফোর্সটা বেশি হবে, দ্যাটস ওয়াই নিট ফোর্স আমার উপর দিয়ে কাজ করবে বলে আমার অবজেক্টটা অ্যাক্সিলারেটেড হবে। তো বেসিক্যালি আমি এই ম্যাথমেটিক্যাল মডেলে আমি তোকে বোঝাতে চাচ্ছি, যদি আমার একটা অবজেক্ট উপরের দিকে উঠে, এটা মিনিং হচ্ছে আমার উপরের দিকে এক্সটার্নাল ফোর্স, আমার নিচের দিকে যত ধরনের ফোর্স থাকুক না, ফ্রিকশন ফোর্স থাকুক বা আদার কোনো ফোর্স থাকুক না কেন, তাদের সাম থেকে বেশি। তো মজিস একটা জিনিস খেয়াল করো যে লাস্ট কেসে তোমার এমজি সাইন থিটাটা ছিল ওয়ার্কিং ফোর্স, দ্যাট ইজ আমার অবজেক্টটা টেন্ডেন্সি ছিল নিচের দিকে পড়ার, আর তোমার ফ্রিকশন কাজ করতেছিল ঠিক তার অ্যাগেনস্টে উপরের দিকে। তাহলে তোমাদের কোশ্চেন ভাই স্টিল কি ফ্রিকশন এখনো উপরের দিকে এক্সটার্নাল ফোর্সের সাথে কাজ করবে? না, অবশ্যই না। আমি তোমাকে কিন্তু একদম ফার্স্ট ক্লাসে বলছি, তোমার ঘর্ষণ বল কাজ করে তোমার এক্সটার্নাল এজেন্ট যেদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে ঠিক তার অ্যাগেনস্টে। দ্যাট মিনস আগের কেসে তোমার ফ্রিকশন কাজ করতেছিল উপরের ডাইরেকশনে, এখনকার সিস্টেমে তোমার ফ্রিকশন কাজ করবে নিচে, কারণ তুমি এখানে অবজেক্টটাকে ট্রাই করতেছো উপরের দিকে উঠানোর। সো অবজেক্ট কিন্তু অলওয়েজ তুমি যেই গতিতেই যাবা, যেই ধরনের গতিতে যাও না কেন, ওই ধরনের গতির অ্যাগেনস্টে কাজ করবে তোমাকে হিন্ডার করার জন্য। সো যেহেতু তুমি এফ এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতেছো উপরের দিকে, দ্যাট মিনস এখানে তোমার যে ফ্রিকশন ফোর্স যেটা এফ কে ইকুয়ালস টু মিউ কে এমজি কস থিটা, এটা কিন্তু কাজ করবে এফ এক্সটার্নালের অ্যাগেনস্টে, দ্যাট মিনস নিচের দিকে। তো আশা করি বুঝতে পারছো যে এখানে কিন্তু এখন তোমার কাইনেটিক ফ্রিকশনের যেটা ডাইরেকশন সেটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে গেছে, কারণ কাইনেটিক ফ্রিকশন কিন্তু অলওয়েজ কাজ করে তোমার এক্সটার্নাল ফোর্সের অপোজিট ডাইরেকশনে, কারণ এখন তোমার এক্সটার্নাল ফোর্সের যে ডাইরেকশন সেটা এই তলবাহুর উপরে, দ্যাটস ওয়াই তোমার ঘর্ষণ বল কাজ করতেছে তলবাহুর নিচে, দ্যাট মিনস এফ এক্সটার্নালের অ্যাগেনস্টে। বাট এখানে তোমার কোশ্চেন ভাই স্টিল এখানে কি শুধুমাত্র অ্যাজ এ তোমার বাধাদানকারী বল হিসেবে এফ এক্সটার্নাল অ্যাগেনস্টে শুধুমাত্র ফ্রিকশনই কাজ করতেছে? না, তুমি কি, আমি এখানে গ্লিচটা যেখানে যে তোমার ওজন ছিল এমজি, এটা কিন্তু তোমার আহত তলের সাথে যে অ্যাঙ্গেলটা ছিল থিটা, ওই থিটা অ্যাঙ্গেলে কিন্তু তোমার দুইটা কম্পোনেন্টে ডিভাইড হয়েছিল, একটা এমজি কস থিটা আর একটা ছিল এমজি সাইন থিটা। এখানে মজিস এমজি সাইন থিটার ডাইরেকশন কিন্তু এখানে চেঞ্জ হয় নাই। তো দ্যাট মিনস যেই এমজি সাইন থিটাটা আমার আগের সিস্টেমে তোমার ওয়ার্কিং ফোর্স হিসেবে কাজ করছিল, দ্যাট মিনস আমার অবজেক্টটাকে নিচে নামাচ্ছিল, সেই ছিল এক্সটার্নাল ফোর্স, তার জন্য অবজেক্টটা নিচে পড়তেছিল। এইখানে কিন্তু এমজি সাইন থিটাটা কিন্তু তোমার অ্যাগেনস্টে কাজ করতেছে, কারণ তুমি অবজেক্টকে উপরে উঠাতে চাচ্ছ। দ্যাট মিনস এমজি সাইন থিটা চাচ্ছে না যে তুমি উপরে উঠো, দ্যাট মিনস এমজি সাইন থিটাও এখানে কাইন্ড অফ লাইক অ্যাজ এ ফ্রিকশন ফোর্সের একটা পার্ট হিসেবে কাজ করতেছে। এখানে কিন্তু এমজি সাইন থিটার ডাইরেকশন কিন্তু আর চেঞ্জ হবে না, কারণ ওয়েট তো আমার অলরেডি নিচে দিয়ে কাজ করতেছে। সো আশা করি বুঝতে পারছো। দ্যাট মিনস আমি এখানে যদি বলতে চাই যে আমার অবজেক্টটা উপরের দিকে অ্যাক্সিলারেটেড হচ্ছে, এটা মিনিং কি? অ্যাক্সিলারেটর এটা মিনিং হইতেছে যে আমার এখানে এক্সটার্নাল ফোর্সের যেটা ভ্যালু সেটা আমার টোটাল যে তোমার বাধাদানকারী বল আছে তাদের সাম থেকে বেশি। দ্যাট মিনস এখানে টোটাল বাধাদানকারী বল যেটা ন্যাচারাল ফ্রিকশন ফোর্স, যেটা তুমি জানো মিউকে এমজি কস থিটা, প্লাস তোমার ওজনের যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট বা উলম্ব উপাংশ, যেটা আগে ওয়ার্কিং ফোর্স হিসেবে কাজ করতেছিল, এখানে এখন এটা হিন্ডারিং ফোর্স হিসেবে কাজ করতেছে, যেটা এমজি সাইন থিটা। এখানে যেহেতু তোমাকে অ্যাক্সিলারেশন বের করতে বলছে উপরের দিকে, দ্যাট মিনস তোমার এখানে অ্যাক্সিলারেশন পজিটিভ, মানে তোমার এক্সটার্নাল ফোর্সের যে ভ্যালু এটা দুইটা সাম থেকে বেশি। সো যেটা তো হবে তোমার নিট ফোর্স, ওই নিট ফোর্স ইকুয়ালস টু তুমি লিখতে পারো আমার যে অবজেক্টের স্পেসিফিক যে অবজেক্ট আছে অবজেক্টের মাস ইন্টু এর সাথে আমি ইউপি লিখি, এ আপ লিখি, বলতে চাচ্ছি যে আমি এখানে আপওয়ার্ড ডাইরেকশনে, দ্যাট মিনস আমার তলের যে আপওয়ার্ড ডাইরেকশন আছে ওই ডাইরেকশন তোমার অ্যাক্সিলারেশনটা কত আমি বের করতে চাচ্ছি। সো এখানে আপওয়ার্ড ডাইরেকশন তুমি যখন অ্যাক্সিলারেশন বের করবা, খুবই সিম্পল, এই মাস দিয়ে নিচে কি করতে হবে বলতে ডিভাইড করতে হবে, দ্যাট মিনস এফ এক্সটার্নাল ডিভাইডেড বাই এম, আর এই টার্ম থেকে প্রত্যেক জায়গা থেকে তোমার এমটা কাটা যাবে আর জিটাকে তুমি কমন নিয়ে ফেলতে পারো, তাহলে আসবে জি ইন্টু মিউ কে কস থিটা প্লাস সাইন থিটা। ওকে, সো আশা করি বুঝতে পারছো। বাট এখানে কিন্তু আরেকটু ঘুরে ম্যাথ দেওয়া যায়, যে কাইন্ড অফ লাইক এরকম যে এখানে আমার অবজেক্টটা গতিশীল থাকবে ফাইন, বাট অ্যাক্সিলারেটেড হবে না, অবজেক্টটা একটা বেগ এখানে উঠতেছিল, ওই বেগেই যদি সে সমবেগে কন্টিনিউ করে উপরে উঠতে চায় তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কতটুকু এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে এই কাহিনীটা হবে। সো তোমার মনে হয় সমবেগের শর্ত মনে আছে, সমবেগের শর্তটা ছিল যে আমার কোনো অ্যাক্সিলারেশন থাকবে না, দ্যাট মিনস এ আপওয়ার্ড অ্যাক্সিলারেশন হবে 0। দ্যাট মিনস এখানে তোমার এফ এক্সটার্নাল যেটা ফোর্স সেটা তোমার যে বাধাদানকারী বল আছে
তার সমান হবে, তার থেকে বেশি হবে না, দ্যাটস ওয়াই কিন্তু তোমার অ্যাক্সিলারেশন 0, কারণ সেই কেসে কিন্তু তোমার কোনো নিট ফোর্সও থাকবে না। সো দ্যাট মিনস কোনো একটা অবজেক্টের তোমার আপওয়ার্ড ডাইরেকশনে একটা স্পেসিফিক ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে উপরে ওঠার কন্ডিশনটা হচ্ছে যে তোমার এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়ালস টু হইতে হবে তোমার যেটা ন্যাচারাল ফ্রিকশন ফোর্স, যেটা তুমি জানো মিউকে mg cos থিটা, প্লাস হচ্ছে তোমার mg যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, যেটা হচ্ছে mg sin থিটা। সো আশা করি বুঝতে পারছো যে দ্যাট মিনস তোমার এখানে এই কেসে এফ এক্সটার্নাল ফোর্সটা যখন তোমার ন্যাচারাল ফ্রিকশন ফোর্স মিউকে mg cos থিটা আর mg sin থিটার ইকুয়াল হবে, তখনই কিন্তু তোমার আমার অবজেক্টটা 0 অ্যাক্সিলারেশনে, দ্যাট মিনস একটা স্পেসিফিক সেম ভেলোসিটি নিয়ে উপরের দিকে উঠবে। বাট অবজেক্টটা যদি স্টিল থাকে তাহলে তো তোমার ফ্রিকশন মানে কাইনেটিক ফ্রিকশনের কোনো কথাই নেই, তখন হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে বলতো, তোমার হচ্ছে ইয়া নিয়ে, কি বলবো, স্ট্যাটিক ফ্রিকশনকে নিয়ে। বাট এখানে স্ট্যাটিক ফ্রিকশনের তোমার কাহিনীটা কি, খুবই সিম্পল জিনিস। এখানে স্ট্যাটিক ফ্রিকশনের কাহিনীটা হচ্ছে যে তোমার এফ ই এক্সটা তোমার এফ এস ম্যাক্সের প্রিভিয়াস যদি কোনো ভ্যালুতে থাকে, দ্যাট মিনস এফ ই এক্স যদি তোমার এফ এস ম্যাক্স থেকে লেস দেন অর ইকুয়াল হয়, সেই কেসে কিন্তু তোমার এক্সটার্নাল ফোর্সটা কিন্তু এখানে বেসিক্যালি এফ এস এর সমান। দ্যাট মিনস তুমি এনাফ অ্যামাউন্ট অফ এক্সটার্নাল ফোর্স প্রয়োগ পারতেছো না, যেটা হচ্ছে তোমার ফ্রিকশন ফোর্সের যেটা মানে স্ট্যাটিক ফ্রিকশনের যেটা ম্যাক্সিমাম ভ্যালু আছে সেটাকে তোমার কি করতে পারতেছে বলতো, মানে ওভারল্যাপ করতে পারতেছে বা সেটাকে হচ্ছে ওভারফ্লো করতে পারতেছে। সো তোমার এখানে যেটা এক্সটার্নাল যেটা ফোর্স সেটা হচ্ছে এফ ই এক্স ইকুয়ালস টু, যদি তোমার এফ এস লিখতে চাও সেখানে কিন্তু এমজি সাইন থিটা কিন্তু অলওয়েজ প্রেজেন্ট থাকবে, প্লাস তখন তুমি কিন্তু আর মিউকে লিখতে পারবে না, তখন তোমাকে লিখতে হবে মিউকে এমজি হচ্ছে কস থিটা। সো আশা করি বুঝতে পারছো। বাট মজিস হচ্ছে যে তোমার মধ্যে এইচএসসি লেভেলে মোটামুটি এই দুইটা কেসকে অনেক কমন হিসেবে পাবা, কাজ সন্ধ্যা শক্তিতে এই দুইটা কেস তোমার অনেক হেল্প করবে। তো এখন হচ্ছে আমি খুবই কমন জিনিস দেখাবো যে লন রোলারের ব্যাপারটা, কোনো একটা অবজেক্টকে তোমার হচ্ছে টানা সহজ ঠেলা কঠিন, কেন এই জিনিসটা তোমাকে আরও বেটার বোঝানোর ট্রাই করবো। ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে দেখো। এখানে তোমার কিন্তু যে লম্ব প্রতিক্রিয়া বল, ওই লম্ব প্রতিক্রিয়া বলের মধ্যে একটা সামান্য একটা গ্লিচ আছে, সামান্য একটু ভেজাল আছে, ওই জিনিসটাকে আমি এখানে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, এটা অবশ্যই বোঝার চেষ্টা করবে। সাপোজ এখানে একটা অবজেক্ট নর্মাল সমতলের উপর আছে, কোনো ইনক্লাইন প্লেনের উপর নাই, থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন প্লেনের উপর নাই, নর্মাল সমতলের উপর আছে, যে সমতলটা হচ্ছে ভূমির সমান্তরাল একটা তল। সাপোজ এই ভূমি সমান্তরাল একটা তলের উপর তুমি এই অবজেক্টটাকে টেনে নিয়ে যাচ্ছ মানে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছো, যেটা ডাইরেকশন হচ্ছে কাইন্ড অফ লাইক তোমার আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে ঘড়ি কাটার বিপরীত দিকে, দ্যাট মিনস আপওয়ার্ড ডাইরেকশনে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছো। সাপোজ যেটা হচ্ছে টি, যেটা ম্যাগনিটিউড হচ্ছে টি। সাপোজ তুমি জিনিসটাকে টানতেছো হচ্ছে সাপোজ থিটা অ্যাঙ্গেলে, তাহলে এই টিটাকে কিন্তু তুমি দুইটা অংশ ভাগ করতে পারো, একটা হচ্ছে তোমার টি কস থিটা, আরেকটা হচ্ছে তোমার টি সাইন থিটা। সো এখানে খুব স্বাভাবিকভাবে তুমি যদি তোমাকে যদি কেউ বলে যে সাপোজ আমার অ্যাক্সিলারেশন ডান দিকে ক্রিয়েট হচ্ছে মানে এখানে তোমার এফ এক্সটার্নাল ফোর্স হিসেবে কাজ করতেছে তোমার টি কস থিটা, টোটাল টিটা কিন্তু এখানে এফ এক্সটার্নাল ফোর্স হিসেবে কাজ করতেছে না, কারণ টোটাল টির একটা কম্পোনেন্ট যেটা হরিজন্টাল কম্পোনেন্ট বা আনুভূমিক উপাংশ আছে, সেটা কিন্তু আমার অবজেক্টটাকে এই প্লেনটার উপর অ্যাক্সিলারেটেড করতেছে। দেখো প্লেনের উপর আমার অবজেক্টটার ডাইরেকশন মানে অ্যাক্সিলারেশন ডাইরেকশন হচ্ছে রাইটের ডাইরেকশনে। সো রাইট ডাইরেকশনে আমার এই টি এর টি কস থিটা যে তোমার যে কম্পোনেন্টটা সেটা আছে, সো এটি এখানে এক্সটার্নাল ফোর্স হিসেবে কাজ করবে। তাহলে তোমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া তো এখানে টি সাইন থিটার কাজটা কি? এই টি সাইন থিটার কাজটা এখানে অনেক বড় একটা কাজ, যেটা আসলে তোমাকে ডিটারমাইন করে যে আমার অবজেক্টটার জন্য কেন টানা সহজ ঠেলা কঠিন। মজিস হচ্ছে যে এখানে তুমি আর এর কথা প্রথমে চিন্তা করো না, মনে করো এখানে টি সাইন থিটা ফোর্স কাজ করতেছে উপরের দিকে, আর এমজিটা হচ্ছে আমার এখানে অবজেক্টের ন্যাচারাল যেটা ওয়েট। মজিস হচ্ছে যদি টি সাইন থিটা না থাকতো তাহলে খুবই সিম্পল জিনিস তোমরা জানো যে এই সমতলের কেসে লব্ধ প্রতিক্রিয়া বা লম্ব প্রতিক্রিয়া বলটা সেটা সিম্পলি তোমার ওয়েটের ইকুয়াল হইতো। বাট যেহেতু এখানে ওয়েটের অ্যাগেইনস্টে টি সাইন থিটা নামে তোমার যে টেনশন ফোর্সে, যে টেনশনে তুমি টানতেছো থিটা অ্যাঙ্গেলে, ওই টেনশন ফোর্সে যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা সেটা তোমার ওজনের অ্যাগেইনস্টে কাজ করতেছে, ওইটা কি করবে তোমার ওজনকে তোমার যে নর্মাল যে ভ্যালু আছে এমজি, ওই এমজি থেকে কমিয়ে দিবে। দ্যাট মিনস তোমার এখন ওজনটা হবে ডাব্লিউ প্রাইম ইকুয়ালস টু এমজি মাইনাস টি সাইন থিটা। কেন? টানার কেসে তোমার ওজনটা ন্যাচারালি যতটুকু তার থেকে টি সাইন থিটার পরিমাণ কমে যায়। কেন কমে যায়? কারণ এখানে টি সাইন থিটা হচ্ছে তোমার ন্যাচারাল যে ওজন আছে তার অ্যাগেনস্টে কাজ করতেছে। দ্যাট মিনস তোমার এখানে ওজনটাকে কম মনে হবে। কতটুকু কম মনে হবে? টি এমডি মাইনাস টি সাইন থিটার পরিমাণ। তো বেসিক্যালি এখন আমি তাহলে বলতে পারি যে আমার এই অবজেক্টটা
তোমার এই তলের উপর mg অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করতে পারতেছে না, অ্যাপ্লাই করতেছে mg মাইনাস টি সাইন থিটা অ্যামাউন্ট অফ ফোর্স। সো তোমার লম্ব প্রতিক্রিয়া বল যেটা, সেটা হচ্ছে তোমার নর্মালি আমার অবজেক্টটা সারফেসের উপর যে পরিমাণ বল অ্যাপ্লাই করবে সেটা ওজনের সমান হোক বা ওজনের আনুভূমিক উপাংশ হোক, যেটা তুমি হচ্ছে হেলানো তলের ক্ষেত্রে দেখছো, ওইটা সমান। সো এখানে তোমার আমার এই অবজেক্টটা কিন্তু তার টোটাল ওজনটাকে কিন্তু এখানে কাজ করতে পারতেছে না, টোটাল ওজন থেকে কিন্তু টি সাইন থিটা টার্মটা বাদ যাচ্ছে, দ্যাট মিনস ওজনটা কমে যাচ্ছে। সো এখানে অ্যাজ এ রিডিউসিং ফ্যাক্টর তোমার এখানে প্রতিক্রিয়া বলটাও কিন্তু তোমার এই কমে যাওয়া যে ওজন তার মানে সমান হবে, দ্যাট মিনস এখানে আরটা হবে mg মাইনাস টি সাইন থিটা। দ্যাট মিনস তুমি আগের থেকে অবজেক্টটার নর্মাল যে ওয়েট তার থেকে তুমি কম পরিমাণ ওয়েট ফিল করতেছো, দ্যাটস ওয়াই তোমার প্রতিক্রিয়া যে বলটা সেটাও কিন্তু কম হয়ে গেছে ঠিক একই অ্যামাউন্টে। সো মজিস হচ্ছে এখানে তাহলে অবজেক্টের উপর যে কাইনেটিক ফ্রিকশন ফোর্স কাজ করবে, তাহলে তুমি যেটা জানো যে এফ কে ইকুয়ালস টু হচ্ছে মিউ কে ইন্টু কি বলতো আর। সো মিউ কে ইন্টু আরটা হচ্ছে তোমার টানার কেসে mg মাইনাস টি সাইন থিটা। সেখানে বেসিক্যালি আরটা হচ্ছে আমার অবজেক্টটার রিডিউসড হওয়া ওজনের সমান। সো যেহেতু টানার কেসে আমার নর্মাল অবজেক্টের ওয়েটের থেকে আমি কম অ্যামাউন্ট অফ ওয়েট বা কম অ্যামাউন্ট অফ লম্ব প্রতিক্রিয়া আমি ফিল করতেছি, দ্যাট মিনস এই কেসে আমার টানার কেসে আমার ফ্রিকশন ফোর্সটা কম্পারেটিভলি কী হবে বলতো, কম হবে। আমি এখন ঠেলার ক্ষেত্রে বলতেছি না, বাট কম্পারেটিভলি কম হবে নর্মাল ওজনে যতটুকু থাকতো। দ্যাট মিনস এখানে আমার ফ্রিকশনটা হচ্ছে মিউ কিন্তু mg মাইনাস টি সাইন থিটা। সো এই কেসে আমার যে অ্যাক্সেলারেশনটা হবে সেটা আমি কীভাবে লিখতে পারি, তোমরা জানো যেহেতু তোমার রাইট হ্যান্ড সাইডের দিকে আমার অবজেক্ট অ্যাক্সিলারেটেড হচ্ছে, দ্যাট মিনস তোমার নিট ফোর্স কাজ করতেছে তোমার রাইটের ডাইরেকশনে, দ্যাট মিনস ডেফিনেটলি তোমার যেটা ওয়ার্কিং ফোর্স টি কস থিটা সেটা তোমার ফ্রিকশন ফোর্স মিউকে ইন্টু mg মাইনাস টি সাইন থিটা থেকে বেশি, এবং যতটুকু বেশি সেটাই কিন্তু তোমার এখানে নিট ফোর্স। সো এখানে তুমি কী লিখতে পারো এম এ, আচ্ছা আমি টানার কেসে তোমার অ্যাক্সিলারেশনকে এ প্রাইম দিলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়, তাহলে তুমি এখানে এ প্রাইম টানার কেসে তোমার যে অবজেক্টটার যে ত্বরণের মান সেটা তুমি কী বলতে পারো এ প্রাইম ইকুয়ালস টু টি কস থিটা ডিভাইডেড বাই এম। যদি তুমি এখানে এম দিয়ে ডিভাইড করো তাহলে আসবে মিউকে জি মাইনাস টি সাইন থিটা ডিভাইডেড বাই এম। দ্যাট মিনস তুমি যদি টি অ্যামাউন্ট অফ ফোর্সে থিটা অ্যাঙ্গেলে যদি কোনো একটা অবজেক্টকে টানো, সেই কেসে তোমার ফিল হওয়া অ্যাক্সিলারেশন হবে টি কস থিটা বাই এম মাইনাস মিউকে ইন্টু জি মাইনাস টি সাইন থিটা ডিভাইড বাই এম। তাহলে তোমাদের কোশ্চেন হচ্ছে ভাইয়া তা ঠেলার কেসে কী হয়? সাপোজ ঠেলা মানে কি, যে আমি অবজেক্টটাকে এই ডাইরেকশন থেকে মানে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, দ্যাট মিনস আমার ফোর্সের টি যে তোমার টেনশন ফোর্সটা আছে এই ফোর্সের ডাইরেকশনটা একই। সাপোজ আমি ধরে নিচ্ছি যে ম্যাগনিটিউডও সেম, ভালোভাবে বোঝার জন্য, এবং তুমি যে অ্যাঙ্গেলে তুমি ঠেলতেছো ওই ঠেলার অ্যাঙ্গেলটাও সেম, যেটা হচ্ছে বেসিক্যালি থেটা আনুভূমিকের সাথে, বাট সেটা হচ্ছে ঘড়ি কাটার দিকে। সো এই কেসে কিন্তু স্টিল এই টিকে যদি তুমি দুটো উপাংশে ভাগ করো, স্টিল এই টি এর যে টি কস থিটা যেটা আনুভূমিক উপাংশ, এক্সটার্নাল যেটা ফোর্স সেটা পজিশন কিন্তু সেমই থাকে, টি কস থিটাই থাকে। বাট টি যখন অ্যাজ এ তুমি ঠেলার কারণে টি যখন ডাউনার ডাইরেকশনে কাজ করবে, তখন টি এর যেটা উলম্ব উপাংশ যেটা আগে কাজ করতেছিল উপরে, সেটা এখন কিন্তু কাজ করবে বেসিক্যালি কোথায় বলতো, নিচে। সো নিচে কাজ করার কারণে কি হবে, আগের ব্যাপারে উল্টা এফেক্ট হবে। আগে যেমন তোমার ওজন থেকে টি সাইন থিটা বাদ যাচ্ছিল, কারণ টি সাইন থিটা তোমার অ্যাকচুয়াল ওজনের বিপরীতে কাজ করতেছিল বলে তোমার ওজন কমে যাচ্ছিল, বাট এখানে ঠেলার কেসে তোমার ওজনটা আগের থেকে টি সাইন থিটার পরিমাণ বাড়বে। কেন বাড়বে? কারণ এখন তোমার টি সাইন থিটার যে তোমার ফোর্সটা আছে বা তোমার টেনশনাল ফোর্সের যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে সেটা কিন্তু তোমার ওজনের ডাইরেকশনে কাজ করতেছে। দ্যাট মিনস ঠেলার কেসে তুমি একটা অবজেক্টের নর্মাল যে তোমার ওয়েট আছে তার থেকে তুমি টি সাইন থিটার পরিমাণ ফোর্স বেশি অ্যামাউন্ট অফ ওয়েট তুমি ফিল করবা। সো সেম থিওরিতে তোমার যেটা রিয়াকশন ফোর্স, আমি ধরে নিলাম যে সাপোজ তোমার টানার কেসে রিয়াকশন ফোর্সটা হচ্ছে আর প্রাইম আর ঠেলার কেসে হচ্ছে আর ডাবল প্রাইম। সো আর ডাবল প্রাইমটা হবে ঠিক এক্স্যাক্টলি তোমার ওজনের সমান। সো যেহেতু এখানে ওজনটা mg প্লাস টি সাইন থিটা, সো তোমার ঠেলার কেসে তোমার প্রতিক্রিয়া বলটাও হবে mg প্লাস কি বলতো টি সাইন থিটা। সো নাও এখন তুমি চিন্তা করো যে সাপোজ যে আমার টানার কেসে ঠেলার কেসে আমার ত্বরণটা হচ্ছে এ ডাবল প্রাইম। দ্যাট মিনস তুমি স্টিল বলতে চাচ্ছ তুমি কিন্তু একটা অবজেক্টকে টেনেও নিতে পারো ঠেলেও নিতে পারো। এখন সাপোজ ঠেলার কেসে তোমার একই অ্যামাউন্ট অফ সমস্ত কিছু সেম, জাস্ট তুমি ঠেলতেছো, এই কেস অনুযায়ী তোমার অ্যাক্সিলারেশনটা হচ্ছে এ ডাবল প্রাইম। সো যেহেতু তোমার স্টিল অবজেক্টটা তোমার সামনের ডাইরেকশনে অ্যাক্সিলারেটেড, সো তুমি এখানে বলতে পারো যে সামনের ডাইরেকশনে তোমার যেটা নিট ফোর্স বা দ্যাট মিনস এম এ ডাবল প্রাইম ইকুয়ালস টু টি কস থিটা, সব কিছু আগের মতো, মিউকে এটা হবে এখন আর ডাবল প্রাইম। আর ডাবল প্রাইমটা হচ্ছে যেটা হচ্ছে তোমার বেসিক্যালি তোমার নর্মাল ওজনের মান থেকে টি সাইন থিটা বেশি। সো যেহেতু তোমার টানার কেসে তোমার ওজন কমে যাচ্ছে,
ওজন কমে যাওয়ার কারণে তোমার প্রতিক্রিয়া বলটাও ঠিক সমান ওই কমে যাওয়া ওজনের সমান হচ্ছে। দ্যাটস ওয়াই তোমার ফ্রিকশন ফোর্সটা এখানে কম হচ্ছে, এবং ফ্রিকশন ফোর্সটা কম হওয়ার কারণে তোমার এখানে অ্যাক্সিলারেশন, যেটা ফরওয়ার্ড অ্যাক্সিলারেশন, সেটা তুমি কম্পারেটিভলি টানার কেসে বেশি পাবা, বা ঠেলার কেসে তোমার ওজনটা যেহেতু বেশি, দ্যাট মিনস প্রতিক্রিয়া বলটা যেহেতু টি সাইন থিটা পরিমাণ বেশি, তো দ্যাট মিনস তোমার ফ্রিকশন ফোর্সটা নর্মালি টানার থেকে এখানে বেশি হবে। দ্যাট মিনস টি কস থিটা টার্ম থেকে বেশি অ্যামাউন্ট অফ ভ্যালু তোমার কাটা যায়, যে তোমার কম্বাইন্ড টানার থেকে কম অ্যামাউন্ট অফ নিট বল এখানে থাকবে। তো যেহেতু কম অ্যামাউন্ট অফ নিট বল তোমার টানার রেসপেক্টে থাকবে, তো দ্যাট মিনস এ ডাবল প্রাইম তুমি এখানে যে ভ্যালুটা পাবা সেটা কাইন্ড অফ লাইক এরকম হবে, টি কস থিটা বাই এম মাইনাস মিউ কে জি প্লাস টি সাইন থিটা ডিভাইডেড বাই এম। সো তো এখান থেকে ডেফিনেটলি বুঝতে পারতেছো যে তোমার ঠেলার কেসে তুমি যে ত্বরণটা সমস্ত কন্ডিশনকে সেম রেখে পাবা, সেটা তোমার টানার কেসে তোমার যে অ্যাক্সিলারেশন হবে তার থেকে কম। এই কারণে কিন্তু আমরা বলি যে তোমার টানা সহজ, ঠেলা কঠিন, কারণ টানার কেসে আমি বেশি অ্যামাউন্ট অফ, আমার সেম অ্যামাউন্ট অফ টেনশন এবং সেম অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমি বেশি অ্যামাউন্ট অফ অ্যাক্সিলারেশন ক্রিয়েট করবো টানার কেসে, বা ঠেলার কেসে আমি সব কিছু সেম রেখেও আমি সেম অ্যামাউন্ট অফ অ্যাক্সিলারেশন ক্রিয়েট করতে পারবো না, তাতে কম অ্যাক্সিলারেশন ক্রিয়েট হবে। দ্যাট মিনস অবজেক্টটাকে মুভ করতে কষ্ট হবে। এই ব্যাপারটা এতটুকুই ছিল, খুবই সিম্পল ব্যাপার, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকে আমার যে ম্যাথমেটিক্যাল মডেলের যে ক্লাস আমি এখানে শেষ করব, কারণ আপাতত যতটুকু তোমাকে ম্যাথমেটিক্যাল মডেল তোমাকে দেখাইলাম, এগুলো দিয়ে তুমি এইচএসসির মোটামুটি এবং অ্যাডমিশনের অনেকখানি তুমি কভার করতে পারবে। সো আশা করি তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আজকে যা পড়াইলাম এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। এইরকম টাইপসে তুমি অনেক ম্যাথস পাবা, ওগুলো সলভ করার ট্রাই করো আমার থিওরি দিয়ে, আশা করি তোমার উপকৃত হবে। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।